মানুষ দেশ থেকে বিদেশে পাড়ি দেয় বিভিন্ন কারণে। প্রচুর টাকা রোজগার, উচ্চশিক্ষা গ্রহণ, সামাজিক নিরাপত্তা, নতুন কিছুকে এক্সপ্লোর করা, নতুন অপরচুনিটি এক্সপ্লোর করা, নিজের স্কিল আপগ্রেড করা, মানে বিভিন্ন কারণে তারা চায় তাদের স্বপ্নটাকে পূরণ করতে, স্বপ্নটা বাস্তবায়িত করতে। ভারত বাংলাদেশ থেকে যারা বিদেশে আসে, বিশেষ করে এই অস্ট্রেলিয়ার মতো দেশে, তাদের সবারই কি সেই স্বপ্ন পূরণ হয়, নাকি সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গিয়ে জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় কলুর বলদের মতো খাটতে খাটতে? কীরকম হয় আসলে বিদেশে প্রবাসীদের জীবন, বিশেষ করে অস্ট্রেলিয়াতে যারা নতুন আসে, সেই নতুন অভিবাসীদের জীবনটা কীরকম হয়, সেই বাস্তব সত্যটাই আজকে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে সঙ্গে থাকো। মানুষ যখন অস্ট্রেলিয়াতে আসে, সে স্টুডেন্ট হোক কি কাজের সূত্রে, তখন তার প্রধান লক্ষ্য থাকে ভিসা কিভাবে সর্ট আউট করা যাবে, অর্থাৎ আগামী দেশে কি আদৌ এই দেশে পাকাপাকিভাবে থাকতে পারবে, নাকি এত টাকা পয়সা, স্বপ্ন, পরিশ্রম সব কিছুর জলাঞ্জলি দিয়ে আবার নিজের দেশে ফেরত চলে যেতে হবে। কারণ এই দেশে এসে থাকলেই সবাই যে এই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি পাবে তা কিন্তু নয়। কাউকে কাউকে অস্ট্রেলিয়া ছেড়েও চলে যেতে হয় এবং তার সংখ্যাটা কম নয়। যারা পিআর পায় তখন তাদের লক্ষ্য থাকে এ দেশে খুঁটি গাড়ার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কবে একটা নিজের জন্য বাড়ি কিনবো। সেটা কিনলেও তার লোন শোধের চাপ থাকে 30 বছর ধরে, কিংবা মানুষ নিজেই তার জীবনের একটার পর একটা লক্ষ্য স্থির করে এবং সেটা পূরণ করার জন্য রাত দিন এক করে দেয়। নিজের দেশে সহজে যেগুলি পাওয়া যায়, করা যায়, বিদেশের মাটিতে সেটা করা কিংবা পাওয়াটা অনেকটাই কঠিন। তার উপরে অস্ট্রেলিয়াতে ট্যাক্সও প্রচণ্ড হাই। যার ইনকাম যত বেশি, সরকারকে ট্যাক্স তাকে তত বেশি দিতে হয়। ওই যে কথায় আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। সত্যি কথা বলতে আমারও এরকম এক সময় ধারণা ছিল, এবং আমার মনে হয় অনেকেই যারা দেশে থাকে তাদের এরকম একটা ধারণা বিদেশ সম্পর্কে, যে একবার সেখানে যেতে পারলে আর কোনো চিন্তা নেই, কোনো স্ট্রাগল করার নেই, যা চাইবো সব কিছু পেয়ে যাবো, চারিদিকে তো টাকা আর টাকা। কিন্তু সত্যি কথা বলতে এখানেও কিন্তু মানুষকে প্রতিদিন স্ট্রাগল করতে হয়। যারা 15, 20 কিংবা 25 বছর আগে অস্ট্রেলিয়াতে এসেছে আর এখন যারা অস্ট্রেলিয়াতে আসছে, তাদের পরিস্থিতির মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। 20-25 বছর তো দূরের কথা, 10 বছর আগের অস্ট্রেলিয়ার সাথে প্যান্ডেমিকের পরের অস্ট্রেলিয়ার কিন্তু একটা ফারাক আছে। তখন ইমিগ্রেশন পলিসি এত কঠিন ছিল না, জব মার্কেটও এত টাইট ছিল না, কম্পিটিশন অনেক কম ছিল, এমনকি এই দেশের লোক সংখ্যাও ছিল অনেক কম, আর বাড়ির দাম তো বলে লাভ নেই। একটু টাকা থাকলে চাইলে যে কেউ বাড়ি কিনতে পারত। বর্তমান অস্ট্রেলিয়াতে যে কোনো বড় শহরের বাড়ির গড় দাম $1 মিলিয়ন উপরে। বাড়ি কেনার জন্য ব্যাংকে 10% টাকা ডিপোজিট করতে হয়, যেটা 15-20 বছর আগে কেউ বাড়ি কিনতে চাইলে তাকে দিতে হতো না। বর্তমানে $1 মিলিয়ন দিয়ে একটা সাধারণ বাড়ি কিনতে গিয়ে যদি কাউকে 10% অর্থাৎ $1 লাখ জমা দিতে হয়, তাহলে যে সাধারণ চাকরি করে তার পক্ষে কয়েক বছর চাকরি করে সেটা সঞ্চয় করে দেওয়াটা যথেষ্ট কঠিন, যদি সে আইটি ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা কোনো বড় চাকরি বা ব্যবসা না করে। বড় চাকরি করে বাড়ি কিনলেও প্রতি সপ্তাহে তার $1000 রিপেমেন্ট দেওয়াটাও একটা মানসিক চাপ। কারণ শুধু বাড়ির মর্টগেজ বা লোন শোধ করা ছাড়াও নিত্য প্রয়োজনীয় খরচ, গাড়ির খরচ, ফোন, ইন্টারনেট, ছেলেমেয়ের পড়াশোনা, খেলাধুলা, সাঁতার, নাচ গানের খরচ, নিজের দেশে যাওয়ার খরচ কিংবা পরিবারকে নিয়ে ছুটিতে কোথাও যাওয়ার খরচা তো আছেই। আর সেই খরচাগুলি মেটানোর জন্য মানুষকে কলুর বলদের মতোই এদেশে খাটতে হয়। যারা ভালো চাকরি করে তারা সপ্তাহে 5 দিন কাজ করে, যারা সাধারণ চাকরি করে তারা 6 থেকে 7 দিন লম্বা আওয়ার্সের কাজ করে, না হলে পোষাবে না। এবং দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই কাজ করে, নইলে একজনের পক্ষে সমস্ত খরচ চালানোটা সত্যিই চাপের। তার ফলে পরিবারকে সময় দেওয়ার মতো কোয়ালিটি টাইম কাটানো অনেক সময় কারো কারো ক্ষেত্রে সম্ভবপর হয়ে ওঠে না। এদেশে যেহেতু কাজের লোক পাওয়া যায় না, পাওয়া গেলে তাকে এত টাকা দিতে হবে, তার থেকে নিজের কাজটা নিজে করাই বেটার। ঘরের সমস্ত কাজ, রান্না সব কিছু নিজেকেই করতে হয়, তাই মানুষ উইকেন্ডে সেই সমস্ত কাজ করতেই ব্যস্ত হয়ে যায়। অনেক সময় যথেষ্ট টাকা না থাকার দরুন কিংবা অন্যান্য স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য দেখা যায় দেশেও প্রতি বছর অনেকেই যেতে পারে না। প্রতি মুহূর্তে সব কিছুর মধ্যে ব্যালেন্স করে, হিসেব করে চলতে হয়।
আর বিদেশে যেহেতু আমাদের দেশের মতো এত বড় করে উৎসব অনুষ্ঠানগুলি সেলিব্রেট করা হয় না, সবাই যেহেতু নিজের লাইফ কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকে, তাই একসঙ্গে বসে আড্ডা মারা, মন খুলে নিজের কথাটা বলা, সেটাও কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। তাই প্রিয়জনের ছত্র ছায়ার নিচে থাকার যে শীতল অনুভূতি, নিজের খাবার, অনুষ্ঠান, সংস্কৃতির প্রতি টান, সেটার গুরুত্ব তখন বেশিরভাগ অভিবাসীরাই বুঝতে পারে এবং তা ভীষণভাবেই মিস করে। এই কাজ টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষের খেয়ালই থাকে না সময় কোথা দিয়ে কোথায় চলে গেছে। বিদেশের মাটিতে একদিকে গোছাতে গিয়ে আরেকদিকে সে কি হারিয়েছে। কারণ বিদেশে যতই তোমার প্রতিপত্তি থাকুক না কেন, এই দেশের নাগরিকত্ব পাও না কেন, ভারত বাংলাদেশ থেকে এলে এখানেও কিন্তু তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই ট্রিট করা হয়। কাক কাকই থাকে, ময়ূর হয়ে ওঠা আর তার হয় না। আমরা যখন দেশে থাকি তখন দেশের অনেক কিছুই আমাদের খারাপ লাগে। ইনফ্যাক্ট আমারও লাগতো, রাস্তায় বেরোলে এত ট্রাফিক, কোনো কাজের জন্য সরকারি অফিসে গেলে সেখানে এই ঘোরানো আজ নয় কাল নয়, মানে আর এত করাপশন, তার উপরে পলিউশন, এবং রোজকার এই ইঁদুর দৌড়ে দৌড়ে মানুষ পুরো হতাশগ্রস্ত। তো তখন মানুষ চায় যে এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে যদি বিদেশে যেতে পারতাম তাহলে লাইফটা পুরো সেট হয়ে যেত। সত্যি কথা বলতে বিদেশের জীবনে কিন্তু সত্যিই আছে স্বাচ্ছন্দ্য, এবং চারিদিকে ছিমছাম, করাপশনও তুলনামূলকভাবে যথেষ্ট কম। লোকজনও আমাদের দেশের মতো অত ঘিঞ্জিত নয় অস্ট্রেলিয়াতে। এই যে অস্ট্রেলিয়াতে চড়া ছিমছাম রাস্তার দুধার দিয়ে গাড়ি রাখা, এত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, সেগুলি কি যারাই ভারত বাংলাদেশ কিংবা অন্যান্য দেশ থেকে আসে তারা সবাই কিনতে পারে? সত্যি কথা বলতে না, কখনোই নয়। দেখে যতটা ব্যাপারটা সহজ মনে হয়, আদৌ পথটা অতটা সহজ নয়। অস্ট্রেলিয়াতে চাইলেই এসে যে কেউ বাড়ি কিনতে পারে না। এই দেশে যারা প্রচুর টাকা রোজগার করে, যারা বড় চাকরি বা ব্যবসা করে, বেশ কয়েক বছর ধরে যারা টাকা সঞ্চয় করে বাড়ি কেনার জন্য মিনিমাম টাকাটা ডিপোজিট করতে পারে, যারা এই দেশে অন্ততপক্ষে পার্মানেন্ট রেসিডেন্ট, যাদের বিগত কয়েক বছরের জব বা ফিনান্সিয়াল হিস্ট্রি ভালো, যাদের ব্যাংক সহজেই লোন দেয়, সাধারণত সেই সমস্ত অভিবাসীরাই অস্ট্রেলিয়াতে বাড়ি কিনতে পারে। আর যারা সাধারণ কাজ বা চাকরি করে তারা কিন্তু বেশিরভাগই ভাড়া বাড়িতেই থাকে। এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে জব মার্কেট টাইট হওয়ার দরুন, হাই ইনফ্লেশন, কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ার দরুন বাড়ি ভাড়াও কিন্তু সাংঘাতিক বেশি। তাই কখনো কখনো দেখা যায় 2-3টে পরিবার একটা বাড়ি ভাড়া নিয়ে শেয়ার করে থাকছে। কেউ কেউ বিশেষ করে যারা পরিবারকে দেশে রেখে একা এদেশে আসে, কিংবা যারা ব্যাচেলার, যারা খুব সাধারণ চাকরি করে, আর স্টুডেন্টরা মানে যারা পড়তে আসে তারা তো বটেই, দেখা যায় কখনো কখনো 7-8 জন মিলে একটা ঘর ভাড়া নিয়ে শেয়ার করে তারা থাকছে। অর্থাৎ দেশ হোক কি বিদেশ, ভালো রোজগার না করলে স্ট্রাগল সব জায়গাতেই আছে। নিজের দেশে তাও পরিবারের লোকজন, বন্ধু বান্ধব আছে আর্থিকভাবে না থাকলেও মানসিকভাবে পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু বিদেশে লড়াইটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পুরোপুরি নিজের একার। কেউ কেউ বলতে পারে অস্ট্রেলিয়াতে তো বেকার ভাতা, চাইল্ড কেয়ার সাবসিডি, মেডিকেয়ার ইত্যাদি নানান সুবিধা দেওয়া হয়। হ্যাঁ, এই সুবিধাগুলি দেওয়া হয় ঠিকই, কিন্তু তা সবাই পায় না। এই দেশের নাগরিকরাই সেই সমস্ত সুবিধা পায়, তবে সেটা ভালো, সচ্ছল, সম্মানীয় জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। কেউ কাজ না করলে তাকে বেকার ভাতা দেওয়া হয়, যাতে সে খেয়ে পড়ে থাকতে পারে। বেকার ভাতার উপরে নির্ভর করে কেউ যদি ভাবে নিজের বাড়ি কিনবে, গাড়ি কিনবে, একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করবে, তা কোনোভাবেই সম্ভব নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা কম বয়সী, মানে ইয়াং এজে যদি কেউ বিদেশে আসতে চায়, সেটেল হতে চায়, তাহলে সেটা কিন্তু খুবই ভালো। কিন্তু যারা মাঝ বয়সী, যারা মিড 30s-এ, তাদের যদি নিজের দেশে যদি তারা ভালো চাকরি করে, ওয়েল স্ট্যাবলিশড হয় তাহলে তারা যদি বিদেশে আসতে চায় তাহলে যথেষ্ট কিন্তু তাদেরকে রিসার্চ করে, ভাবনা চিন্তা করেই কিন্তু সেই পদক্ষেপটা নেওয়া উচিত। তার কারণ এই বিদেশে এসে মানুষের সাকসেস রেটটা কিন্তু সত্যি অনেকটা বেশি, কিন্তু তার মানে যে সবাই সাকসেস পায় তা কিন্তু নয়। অনেকেই আছে যে দেখা যায় তারা পার্মানেন্ট রেসিডেন্সি তো পাই না, এবং স্ট্রাগল করতে করতে সমস্ত কিছুতে ব্যর্থ হয়ে তাদেরকে কিন্তু ফেরত চলে যেতে হয় নিজের দেশে। এমনকি এরকমও লোকজন আছে যারা দেশে ফেরত গিয়ে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কী বলবে সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্য এই দেশে মানে বিদেশে কিন্তু তারা রোজ স্ট্রাগল করতে থাকে।
অনেক সময় দেখা যায় যে এজেন্টরা আছে তারাও এই সমস্যাগুলির কথা বলে না। তার কারণ সেই সমস্ত এজেন্টরা কেউ কেউ নিজেরাই হয়তো কখনো বিদেশে যায়নি, কিংবা বিদেশে তারা থাকেও না। তাছাড়া তাদের প্রধান কাজই হলো মোটা টাকার বিনিময়ে লোককে বিদেশে পাঠানো। সেটাই তাদের কাজ, তাদের রোজগার, তাদের ব্যবসা। তারা যদি সমস্যার কথা বলে তাহলে অনেকেই ডিসকারেজ হবে। বরঞ্চ টাকার লোভে পারলে এই এজেন্টরা ইল্লিগাল ওয়েতে জলপথে লোককে বিদেশে পাঠায়। ইনফ্যাক্ট রিসেন্টলি কিছু লোক অস্ট্রেলিয়াতে অবৈধভাবে এসে ধরাও পড়েছে, তার উপর আমার একটা ব্লগও আছে। এমনকি তোমরা চাইলে নিজেরাও নিউজ সার্চ করে খবর দেখতে পারো। এবং এই সমস্ত লোকেদের জন্য, এই জিনিসগুলি বন্ধ করার জন্যই অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন তাদের অভিবাসন নীতি এই বছর 1 জুলাই থেকে আরও কঠিন করেছে। যদিও এটা একমাত্র কারণ নয়, তবে এটা অন্যতম একটা কারণ। নিজের স্বপ্ন পূরণ করার জন্য দেশ ছেড়ে বিদেশে কে পাড়ি দেবে, কে অস্ট্রেলিয়াতে আসবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে উৎসাহিত করা কিংবা নিরুৎসাহিত করা কোনোটাই আমার উদ্দেশ্য নয়। আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়ার যেটা বর্তমান পরিস্থিতি, যেটা বাস্তবে এই দেশে ঘটছে, নবাগত অভিবাসীরা যেটা সম্মুখীন হচ্ছে, সেটার চিত্র কিছুটা হলেও তুলে ধরা। তাতে যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়াতে আসবে তারা যেন সেই রকম মানসিক এবং আর্থিক প্রস্তুতি নিয়েই এই দেশে আসে। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন বিদেশে পাড়ি দিয়েছিলাম, তখন আমারও বিদেশ সম্পর্কে এত ধারণা ছিল না। কিন্তু পথ চলতে চলতে এত বছরের এই প্রবাসী জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি, দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, করছি এবং আগামীতেও করব। কারো কারো মনে হতেই পারে তাহলে আমি কিংবা আমার মতো যারা এখানে রয়েছে তারা কেন নিজের দেশে ফেরত চলে যাচ্ছে না। আসলে বহু বছর দেশের বাইরে থাকতে থাকতে সেই নতুন পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে কি করে মানিয়ে নিতে হয়, কিভাবে একটার পর একটা সমস্যার সমাধান করতে হয়, খারাপের মধ্যে ভালো খুঁজতে হয়, আশার আলো দেখতে হয়, পরকে আপন করতে হয়, সেটা মানুষ শিখে যায়। আমিও শিখে গেছি। তাই এত বছর একটা সিস্টেমেটিক ওয়েতে লাইফটা কাটানোর পর কম লোকজনের মধ্যে থাকার অভ্যাসটা ছেড়ে হঠাৎ করে সব কিছু যদি পাল্টাতে হয়, সেটা কিন্তু খুবই মুশকিল। সে পারবে না তা নয়, কিন্তু বিদেশে লাইফ যদি তার সেট থাকে, সে যদি ওয়েল স্ট্যাবলিশড হয়, নিজস্ব বাড়ি গাড়ি প্রতিপত্তি থাকে, তার সমস্ত শখ আহ্লাদ পূরণ হয়, তার স্বপ্ন পূরণ হয়ে যায়, তাহলে সে কেনই বা বিদেশ ছেড়ে দেশে ফেরত যাবে আবার নতুন করে লাইফ স্টার্ট করার জন্য। আবার এমনও কিছু লোক পাবে এই দেশে যাদের কাছে বিদেশের বা অস্ট্রেলিয়ার সব কিছুই ভালো এবং এখানকার সমস্যাগুলি তারা কখনোই নিজের দেশের লোকেদের বা পরিচিতদের জানাতে চায় না, বরঞ্চ বিব্রত বোধ করে। এমনকি নিজের দেশ যে বর্তমানে গুটি গুটি পায়ে উন্নতি করে চলেছে এবং আগামীতে আরও করবে, সেটাও তারা স্বীকার করতে চায় না। ঠিক অনেকটা ওই ভার্চুয়াল দুনিয়াতে, মানে ফেসবুকে যেমন আমরা দেখি সবাই শুধু ভালো আনন্দের মুহূর্তগুলি শেয়ার করে সবার সাথে। দিন প্রতিদিনের যে সংগ্রাম, অফিসের কাজের চাপ, জীবনে দিন প্রতিদিনের লড়াই, শারীরিক নানান সমস্যা, একাকিত্ব, সেগুলি কেউই বলে না। সেটা দেখে আমরা ভাবি, উফ, ও তো বেশ ভালোই আছে, আর আমি এদিকে ল্যাজে গোবরে একাকার, থুস, কি করলাম লাইফে। জীবনের হিসেব নিকেশ করলে এটাই দেখা যায় যে সব জায়গায় যেমন কিছু খারাপও রয়েছে তেমনিই ভালো রয়েছে। বিদেশে যেমন অনেক কিছু ভালো আছে তেমনি খারাপও রয়েছে। তার মানে আমাদের দেশে কি সব কিছুই খারাপ তা কিন্তু নয়, আমাদের দেশেও প্রচুর ভালো জিনিস আছে এবং সেটা খুব ভালো করে টের পাওয়া যায় যখন কেউ বিদেশে বেশ অনেকটা সময় কাটায়। তো যাই হোক, তোমাদের কি মতামত আজকের ব্লগ সম্পর্কে সেটা জানার অপেক্ষায় রইলাম। খুব ভালো থেকো সবাই। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।